আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই পর্যালোচনায়। আমাদের আজকের বিষয় হচ্ছে ইসি কাকে খুশি করতে হ্যাঁ এর বিপক্ষে অবস্থান নিল? এই বিষয়ের উপর আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে আপনারা YouTube এর কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক। ইসিকে একটা ধন্যবাদ দিলাম করতালি দিয়ে। ইসি আজকে বিশাল শক্তপোক্ত একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। যে সিদ্ধান্তে তারা ফাটিয়ে দিয়েছে তাদের শক্তি এখন সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। আচ্ছা, ইসি কি সিদ্ধান্ত নিল? চলুন আমরা একটু চোখ বুলাই। যে ইসি শহীদ উসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবি প্রসঙ্গে কথা বলে না বা এই হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে, যে ইসি শেরপুরে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না, একজন নেতা হত্যাকাণ্ডের মুখোমুখি হয়ে যান এই নির্বাচনকালীন পরিস্থিতির মধ্যে, এই ইসি আজকে বিশাল সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো চলুন দেখি এই সিদ্ধান্তটা আমরা বুঝতে চেষ্টা করি যে কি আসলে বলছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলেছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন। তবে তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে বা না এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। বৃহস্পতিবার সব রিটার্নিং কর্মকর্তাকে দেয়া চিঠিতে ইসি আরো বলেছে এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ ২০২৫ ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। রিটার্নিং কর্মকর্তাদের এ বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। কিন্তু এই বিধান অনুযায়ী যারা এই চিঠি আজকে ছেড়ে দিয়েছে তারা শাস্তির মুখোমুখি হবেন, আমি দেখিয়ে দিচ্ছি। আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রশ্নে গণভোট হবে। সরকার ইতিমধ্যে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছে। সরকারের উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও প্রচারে অংশ নিচ্ছে। একটি পক্ষ নিয়ে প্রচার চালানোর সুযোগ আছে কিনা এ প্রশ্ন বেশ কিছুদিন ধরে আলোচিত ছিল। এটা আলোচনা তুলেছে একটি পক্ষ পরিকল্পিতভাবে। আমি যাদের নিউজ নিয়ে পড়ছি তাদের সন্দেহ অন্যরকম বা তাদের সন্দেহ বাতিকতা আছে। প্রসঙ্গত গণভোট অধ্যাদেশের ২১ ধারায় বলা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর সংশ্লিষ্ট বিধিবিধান মোতাবেক যেসব কার্য অপরাধ ও নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য, একই ধরনের কার্য গণভোটের ক্ষেত্রে যতদূর প্রযোজ্য অপরাধ ও আচরণবিধির লঙ্ঘন বলিয়া গণ্য হইবে। এরূপ ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ ও সংশ্লিষ্ট বিধিবিধান প্রয়োগ করিয়া এখতিয়ার সম্পন্ন কর্তৃপক্ষ কর্তৃক উক্ত অপরাধের বিচার ও আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাইবে। অন্যদিকে গণপ্রতিনিধিত্ব আদেশের ৮৬ ধারায় বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি কোনোভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্যে তার সরকারি পদমর্যাদার অপব্যবহার করলে তিনি সর্বোচ্চ ৫ বছর ও সর্বনিম্ন ১ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডের দণ্ডনীয় অপরাধে দোষী সাব্যস্ত হবেন। এখন আমি কঠিন প্রশ্ন তুলব, একদম দম বন্ধ করা প্রশ্ন। আচ্ছা, সরকারের তরফ থেকে কবে নাগাদ এই গণভোটের হ্যাঁ পক্ষে প্রচারণা শুরু হলো? আজ থেকে কমপক্ষে ১ মাস হয়ে গেছে। এই ১ মাস সময়ে ইসি কি করলো তাহলে? ইসি যে আরপিওর অধ্যাদেশগুলো দেখিয়ে এই নির্দেশনা জারি করলো, ১ মাস আগে কি তারা কুমিরের মতো ঘুমিয়েছিল? ১ মাস আগে তারা কেন এই সিদ্ধান্তটি গ্রহণ করলো না বা এই সিদ্ধান্তটি নিল না? তাহলে তাদের কি আরপিও সম্পর্কে ধারণা ছিল না? এটা একটা বড় ধরনের প্রশ্ন। সরকার যখন শুরু করলো এই প্রচারণা, এর পক্ষে অবস্থান ঘটা করে শুরু করেছে। সরকারি কর্মকর্তারা, উপদেষ্টারা এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ শুরু করলেন। তখন কেন টনক নড়ল না এই নির্বাচন কমিশনের? বিশ্লেষকরা বলছেন এই নির্বাচন কমিশন যে সত্যিকার অর্থেই একটা দীর্ঘমেয়াদী ঘুমের মধ্যে রয়েছে, এই নির্দেশনার পর এটা স্পষ্ট হয়েছে। তাহলে আপনার আইন অনুযায়ী আপনি যদি সঠিক অবস্থানে থাকেন, সঠিক নির্দেশনাই যদি দিয়ে থাকেন, ১ মাস আপনি যে নির্দেশনাটি দিলেন না বা সরকারি কর্মকর্তা বা উপদেষ্টারা যে এই কর্মে নিয়োজিত থাকলেন, এই বিষয়ে কোনো চিঠি দিলেন না বা কোনো নির্দেশনা দিলেন না, এর জন্যে আপনার আইন প্রতিপালনে অবহেলার কারণে কি শাস্তি হবে? আপনি বলুন, নির্বাচন কমিশনাররা আপনিই বলুন।
নির্বাচন কমিশন বলুন, সিইসি বলুন, বলুন কি ধরনের অপরাধ তাহলে আপনারা করলেন? হঠাৎ করে এখন কিভাবে আপনার টনক নড়ল? আপনারা এই ধরনের প্রজ্ঞাপন দেন। এটা কি প্রজ্ঞাপন দেওয়ার বিষয়? আপনি কি সরকারের প্রতিপক্ষ? আপনি সরকারের সঙ্গে আলোচনা করুন। প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসুন। তার সঙ্গে আলোচনা করে আপনি দেখান আইন, দেখিয়ে বলুন যে এটা এই অবস্থায় আছে সুতরাং কাল থেকে স্টপ করে দিন। সেটা না করে আচমকা কার বুদ্ধিতে এই ধরনের নির্দেশনা দেয়া হলো এটা নিয়ে বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন। অনেক বিশ্লেষক বলছেন যে নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রেই ফেসবুকের স্ট্যাটাস আর ইউটিউবের কন্টেন্ট দেখে সিদ্ধান্ত নেন। ফলে তাদের ঘুম অনেক পরে ভাঙে। যখন দিন পেরিয়ে সন্ধ্যা আসে তখন তারা মনে করে এখন ভোর হচ্ছে। এখন অন্য বিষয় আমি আপনাদের সামনে আনছি। যে অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন গঠন করা হলো, সেই অভ্যুত্থানকেই কি চ্যালেঞ্জ করছে না নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন এটা বলতে পারত যে আমার নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত কর্মকর্তারা হ্যাঁ না ভোটের পক্ষে প্রচার চালাতে পারবে না। কিন্তু তিনি রাষ্ট্রের কর্মকর্তাদের যারা নির্বাচনের সঙ্গে যুক্ত নন তাদেরকে কিভাবে বলেন যে আপনারা হ্যাঁ ভোটের প্রচার চালাবেন না? আপনি যে ভিত্তিমূলের উপর দাঁড়িয়ে আছেন সেটা তো গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান না হলে এই যে নাসির কমিশন এটা কি গঠিত হতো? এই নাসির কমিশনের দায়িত্ব পাবার পর সিইসি তো বলেছিলেন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করব। আমরা জাতিকে পরিপূর্ণ নতুন পথে নিয়ে যাব। এই জাতি একটা মুক্তির স্বপ্ন দেখতে পারবে। তাহলে আপনি যে এই কথাগুলো বললেন, গণ অভ্যুত্থানকে আপনি স্বীকৃতি দিলেন দায়িত্ব নেবার পর, এরপর গণ অভ্যুত্থানকে নিয়ে যে প্রহসন, সেটা কি আপনার এই নির্দেশনার মধ্য দিয়ে হলো না? দেখুন, পৃথিবীতে যত রেফারেন্ডাম হয়েছে, সব রেফারেন্ডামের পক্ষেই কিন্তু সরকার অবস্থান নিয়েছে। আমি পৃথিবীর উদাহরণ বাদ দিচ্ছি। আমি কেবলমাত্র বাংলাদেশের উদাহরণের কথা বলি। ১৯৭৭, ১৯৮৬ এবং ১৯৯১। এই যে ৩ টি গণভোট হয়েছে, এখানে সরকারের তরফ থেকে বিপুল প্রচারণা চালানো হয়েছে গণমাধ্যমে, পত্র-পত্রিকায়। কেন? কারণ এই রেফারেন্ডামটা করছে সরকার তার বৈধতার জন্যেই। ৭৭ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন তার কর্মকাণ্ডের বৈধতার জন্যে। ১৯৮৬ সালে এরশাদ করলেন তাকে বৈধতা দেবার জন্যে। ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্র চালাবার জন্যে এই রেফারেন্ডাম নেওয়া হলো। প্রত্যেকটা রেফারেন্ডামের পক্ষে কিন্তু সরকারের অবস্থান থাকে। কিন্তু সরকার যেন ভোটকে প্রভাবিত না করে সেই জন্য নিরপেক্ষ থাকে নির্বাচন কমিশন। এটা একদম সোজা হিসাব। এখানে আ আ উল্টো অবস্থান নিল নির্বাচন কমিশন। মনে হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন দুটো হচ্ছে বৈমাত্রীয় ভাই। তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত আছে, যুদ্ধের মতো অবস্থা চলছে। আচ্ছা, জুলাই সনদ কে করলো? এই সরকার করলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে। এরপর কে ঘোষণা করলো জুলাই সনদ এবং জুলাই ঘোষণা কে দিল? এই সরকারই তো। তাহলে এই সরকার জুলাই সনদ চূড়ান্ত করার পর তাদের এই চিন্তাটাকে প্রকাশ করতে পারবে না? হ্যাঁ দিলে কি সুবিধা পাবে জনগণ? এটা বলতে পারবে না। এটা তো বলতে হবে। এটা তো প্রচারণার বিষয়। কে প্রচারণা করবে? হ্যাঁতে ভোট দিলে কি হবে? কি পরিবর্তন হবে? নতুন বাংলাদেশ হবে কিনা? এটা কে জানাবে রে ভাই? এটা তো সরকারের তরফ থেকেই জানাতে হবে জনগণকে। এরপর জনগণের স্বাধীন মতামত দেবার জন্য সুযোগ তৈরি করে দিতে হবে। কিন্তু এই ক্ষেত্রে ভয়াবহ প্রতিবন্ধকতা তৈরি করলো কিন্তু নির্বাচন কমিশন। এটা অবশ্যই একচোখা নীতি বলে এক বাক্যে সবাই মনে করছেন। দেখুন, এখন এইরকম পরিস্থিতি আসলে কি ঘটাতে পারে? যেখানে উসমান হাদির খুনিদের সন্ধান করে এই সরকার পাচ্ছে না, যেখানে তফসিল ঘোষণার পরের দিন একজন প্রার্থী এবং পরিচিত মুখ উসমান হাদি যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি আক্রান্ত হন, মৃত্যুবরণ করেন। তার নিরাপত্তা তো দিতেই পারল না বরং এই ঘটনাকে বিচ্ছিন্ন বলে অভিহিত করলেন নির্বাচন কমিশনার। তখন এই ধরনের হ্যাঁ ভোটের বিপক্ষে অবস্থান নিয়ে নিল নির্বাচন কমিশন। কি? হ্যাঁ না কিছুই বলা যাবে না। না ভোট যদি জিতে আপনার অস্তিত্ব কি থাকে? আপনি কোন
নিয়মের বলে এই শেখ হাসিনা সরকারের ১ বছর না পেরোতেই নতুন একটা কমিশন করে সেখানে আসীন হয়ে গেলেন? বলুন। আত্মঘাতীমূলক একটা প্রজ্ঞাপন, যেটা আসলে আমাদের কাছে খুবই অপ্রত্যাশিত। যেখানে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না এই নির্বাচন কমিশন, যেখানে প্রত্যেক প্রার্থীকে নিরাপত্তা দিতে পারছে না, যেখানে শেরপুরের মতো ন্যক্কারজনক ভয়াবহ ঘটনা ঘটে গেল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করতে পারল না, সেখানে এই ধরনের ঘটনা কি ধরনের দীনতা প্রকাশ করছে, কি ধরনের যে বজ্রআটনি ফসকা গেরুর মতো অবস্থা তৈরি করেছে, তা নিশ্চয়ই জনগণ দেখছেন। জনগণ, আপনাদের মতামত কি? আমরা নিশ্চয়ই জানতে চাই। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ। এবং বেসরকারি একজন নাগরিক হিসেবে আমি স্পষ্টভাবে বলছি, হ্যাঁ ভোট দিয়ে সকল দুর্বৃত্তপনাকে ধ্বংস করে দিন। নতুন বাংলাদেশে উত্তরণের জন্যে হ্যাঁ ভোটে অংশ নিন। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।